জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমাদের আমি কোশ্চেন প্র্যাকটিস সহ সিলেবাস ভিত্তিক ক্লাস নিচ্ছি। এই কোশ্চেনটা প্রায় 150টা প্রশ্ন ছিল, তার মধ্যে 30টা হয়ে গেছে। সরি, 150টা নয়, 90টা প্রশ্ন ছিল। 90টা প্রশ্নের মধ্যে 30টা কমপ্লিট। বাকি যে 60টা প্রশ্ন আছে এখনো, সেই 60টা প্রশ্ন দুটো ক্লাসে কভার করব উইথ এক্সপ্লানেশন সহ। আমাদের আজকে প্রথম প্রশ্ন আমরা 32 পর্যন্ত করে এসেছিলাম, ঠিক আছে। এরকম আমরা এক্সপ্লেনেশন করে আলোচনা করি প্রশ্ন, আর উত্তরও বলি শেষ পর্যন্ত। এখানে এখানে বলেছে লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2 মেলান এবং সঠিক উত্তরটি নির্বাচন করুন। এখানে আমাদের প্রথম দিকে দিয়েছে দেশের নাম, এইদিকে দেশের নাম দিয়েছে, আর এইদিকে দিয়েছে তৃণভূমির নাম। আমাদের মেলাতে হবে যে কোন দেশে কোন তৃণভূমি পাওয়া যায়। এখানে যে তৃণভূমি হিসাবে আছে সেখানে বলতে পারি সুদান। সুদান, আমাদের সুদানে আছে কি? সুদান আছে আফ্রিকা মহাদেশে, তাই সুদানে হবে সাভানা তৃণভূমি। সাভানা তৃণভূমি বলতে কি বোঝায়? আফ্রিকা মহাদেশের একবারে সাহারা মরুভূমির দক্ষিণ দিকে যে বিচ্ছিন্ন আকারে বৃক্ষ এবং ঘাস সমৃদ্ধ যে অঞ্চল আছে সেটাকে বলা হয় সাভানা। বৃক্ষ আছে এবং ঘাসও আছে, ঠিক আছে। এই সাভানা তৃণভূমি প্লাস ঘাস সমৃদ্ধ অঞ্চলকে বলা হয় ট্রপিক্যাল ট্রপিক্যাল গ্রাসল্যান্ড বা ক্রান্তীয় তৃণভূমি। ব্রাজিলের যে তৃণভূমি আছে তার নাম কি? ব্রাজিলে যে তৃণভূমি আছে তার নাম হলো ল্যানোস। ব্রাজিলে যে তৃণভূমি আছে সেটাকে বলা হয় ক্যাম্পোস। ক্যাম্পোস হলো ব্রাজিলের তৃণভূমির নাম। আর ভেনেজুয়েলাতে আছে যেটা, সেটাকে বলা হয় ল্যানোস। আর রাশিয়াতে যে তৃণভূমি আছে তার নাম হলো স্টেপ তৃণভূমি, ঠিক আছে। এই কটা, যেটা এই যে ল্যানোস, সাভানা আর ক্যাম্পোস, এই তিনটি হলো ট্রপিক্যাল গ্রাসল্যান্ড বা ক্রান্তীয় তৃণভূমি অঞ্চল। আর স্টেপ তৃণভূমি হলো টেম্পারেট গ্রাসল্যান্ড অর্থাৎ নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চল। আমি আরো কটা তৃণভূমির নাম বলছি, সেটা নাতিশীতোষ্ণ তৃণভূমি, যেটা উত্তর আমেরিকায় আছে, নর্থ আমেরিকায় আছে প্রেইরি। নর্থ আমেরিকায় আছে প্রেইরি তৃণভূমি। সাউথ আমেরিকায় আছে পম্পাস তৃণভূমি। সাউথ আমেরিকায় আছে পম্পাস তৃণভূমি। অস্ট্রেলিয়াতে আছে ডাউন্স তৃণভূমি, ঠিক আছে। এই তৃণভূমি কটা নাম মনে রাখবে। আর একটা আফ্রিকার যে নাতিশীতোষ্ণ তৃণভূমি তার নাম আরেকটা কি? ভেল তৃণভূমি, ঠিক আছে। এই আফ্রিকাতেই আরেকটা তৃণভূমি আছে, সেটার নাম হলো পার্কল্যান্ড তৃণভূমি, ঠিক আছে। পার্কল্যান্ড, ভেল্ড আফ্রিকারই অংশ, ঠিক আছে। ভেল্ড, পার্কল্যান্ড, অস্ট্রেলিয়ার ডাউন্স তৃণভূমি, সাউথ আমেরিকার পম্পাস। এখানে যেটা পার্কল্যান্ড বললাম এটা কিন্তু নাতিশীতোষ্ণ তৃণভূমি নয়, মনে রাখবে ক্রান্তীয় তৃণভূমি অঞ্চল, ঠিক আছে। ভেল্ড নাতিশীতোষ্ণ তৃণভূমি, সাউথ আমেরিকার পম্পাস নাতিশীতোষ্ণ তৃণভূমি, নর্থ আমেরিকার পেরি নাতিশীতোষ্ণ তৃণভূমি। এখানে পম্পাস আছে, মনে রাখবে আর্জেন্টিনাতে বেশি আছে। পম্পাস আছে কোথায়? আর্জেন্টিনাতে পম্পাস বেশি আছে, ঠিক আছে। অস্ট্রেলিয়াতে কি আছে? আছে ডাউন্স তৃণভূমি, ঠিক আছে। এই কটা তৃণভূমির নাম পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, মনে রাখবে, ঠিক আছে। বেশ, এরপর আছে 34 রেস্টোরেশন ইকোলজি শব্দটা প্রথম কে ব্যবহার করেন? রেস্টোরেশন ইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেন জন আবের এবং উইলিয়াম জর্ডান। 1970 সালে এই রেস্টোরেশন ইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেন, ঠিক আছে। আর তিনি যে ইকোলজি শব্দটা ব্যবহার করেছেন, রেস্টোরেশন ইকোলজি, আরো যে অপশনগুলো আছে সেগুলো সম্পর্কে বলে নি। আর্নেস্ট হেকেল ইকোলজি শব্দটা ব্যবহার করেন 1866 খ্রিস্টাব্দে। লিন্ডেম্যান 10% সূত্র দিয়েছিল, অর্থাৎ প্রত্যেকটা পুষ্টি স্তরে 10% করে আমাদের শক্তি কমতে কমতে যায়। ওডাম কে আমরা কি বলি? যে ফাদার অফ মডার্ন ইকোলজি, ওডামকে আমরা বলি। আর রেস্টোরেশন ইকোলজি বলতে কি বোঝায়?
সেটা বলছি শোনো। এই রেস্টোরেশন ইকোলজি শব্দটা 1970 থেকে 80-র দশকে ব্যবহার করেছিল জন আবের এবং উইলিয়াম জর্ডান। এর মানে হলো কোনো প্রাকৃতিক এবং মানবীয় কারণে কোনো বাস্তুবিদ্যা বা বাস্তুতন্ত্র, ঠিক আছে, যখন নষ্ট হয়ে যায়, প্রাণীকুল যখন ক্ষতিগ্রস্ত হয়, ঝড়ঝঞ্ঝা হতে পারে, বনের জন্য বন যখন কেটে ফেলা হয় তার জন্য হতে পারে, ঠিক আছে, এইটা তখন কি করা হবে, যে রেস্টোর করা হবে, অর্থাৎ ইকোলজি যেটা ডেস্ট্রয় হয়ে গেছে সেটাকে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে আবার পুনরুদ্ধার করা হয়, নতুন করে আবার ঠিক করা হয়, তখন সেটাকে বলে কি রেস্টোরেশন ইকোলজি। যে ইকোলজি বা যে বাস্তুতন্ত্র জিনিসটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, প্রাকৃতিক প্রভাব থেকে এবং মনুষ্য কারণে যে ইকোলজি বা বাস্তুতন্ত্রটা নষ্ট হয়ে গেছে সেটাকে পুনরায় আবার তার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়াকে বলা হয় রেস্টোরেশন ইকোলজি, ঠিক আছে। ফিরিয়ে আনার জন্য যে অধ্যয়ন করা হয়, অবশ্যই মনে রাখবে ইকোলজি হলো অধ্যয়ন করা। তাই যে প্রাকৃতিক বনভূমি এবং যত যাবতীয় জীব প্রজাতি কোনো ঘূর্ণিঝড়, কোনো ভূমিকম্প বা আদার্স মানব সৃষ্ট কার্যকলাপের জন্য যেগুলো নষ্ট হয়ে গেছে সেটা কি করে আবার ফিরিয়ে আনা যায়, তার একটা বিজ্ঞান ভিত্তিক স্টাডি করাকে বলা হয় কি রেস্টোরেশন ইকোলজি। অর্থাৎ বাস্তুবিদ্যা ফিরিয়ে আনার জন্য যে স্টাডি করা হচ্ছে সেটাকে বলা হয় রেস্টোরেশন ইকোলজি, ঠিক আছে। 35, নিচের কোন মাসগুলিতে প্রধানত আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায়? ওজোন গহ্বর শব্দটা প্রথম ব্যবহার করেছিল বা প্রথম দেখেছিল আন্টার্কটিকায়, মনে রাখবে জেসি ফারম্যান। ফারম্যান প্রথম আন্টার্কটিকায় ওজোন গহ্বর দেখেছিল। কি নাম বললাম? ওজোন গহ্বর প্রথম দেখেছিল ফারম্যান। ফারম্যান, জেসি ফারম্যান প্রথম ওজোন গহ্বর দেখেছিল, ঠিক আছে। জেসি ফারম্যান প্রথম ওজোন গহ্বর দেখেছিল। আর এই ওজোন গহ্বর সব থেকে বেশি দেখা যায় বসন্ত ঋতুতে, ঠিক আছে। দক্ষিণ গোলার্ধের যে আন্টার্কটিকা আছে সেই আন্টার্কটিকায় বসন্ত ঋতুতে এই ক্ষয় সর্বাধিক হয়, ঠিক আছে। এই জেসি ফারম্যান একজন ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন, তিনি প্রথম ওজোন ক্ষয় লক্ষ্য করেন। আর ওজোন যে ঘনত্ব, ওজোন মানে O3-র ডেন্সিটি, ডেন্সিটি বা ঘনত্ব মাপ হয় কোন এককে? ডপসন এককে। ডপসন এককে ওজোন স্তরের ঘনত্ব মাপা হয়, ঠিক আছে। আর এই ওজোন স্তর যখন 200 ডপসনের কম হয়ে যাবে তখন সেটাকে ওজোন গহ্বর বা ক্ষয় বলবো, ঠিক আছে। ওজোন গহ্বর বা ক্ষয় বলবো, তখন সেটাকে বলা হয় ওজোন গহ্বর বা ওজোন ধ্বংস হয়েছে, খুব ভালো রকম ভাবে বলা যাবে, ঠিক আছে। বোঝা গেছে? এই ওজোন গহ্বর 1992 সালে সব থেকে বেশি ছিল, ধীরে ধীরে এখন ঠিকঠাক হচ্ছে। 1992 থেকে 2000 সালে সব থেকে বেশি হয়েছিল, 1992 থেকে 2000 সালে সব থেকে বেশি হয়েছিল, ধীরে ধীরে এখন ঠিক হচ্ছে, ঠিক আছে। এই ওজোন গ্যাস মাছের আষ্টের মতো গন্ধ, বোঝা গেছে। আর এই ওজোন গ্যাস কোথায় আছে আমাদের মনে রাখবে? স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন গ্যাস যেটা আছে, ওজোন গ্যাস আমাদের কোথায় আছে? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারে আছে। আর এ কি করে? ইউভিবি, ইউভিবি অ্যান্ড ইউভিসি রশ্মি শোষণ করে, কিন্তু ইউবি নয়, ইউভি এ শোষণ করতে পারে না, ঠিক আছে। আর স্ট্র্যাটোস্ফিয়ারে এই ওজোন স্তর আছে বলেই আমাদের এটা প্রাকৃতিক একটা ছাতা বলা হয়, কারণ অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসছে না। তাহলে এত কিছু বললাম ওজোন স্তর সম্পর্কে। আর এই ওজোন স্তর সব থেকে বেশি গহ্বর হয়েছিল কোথায়? আন্টার্কটিকাতে। ওজোন গহ্বর কোথায় সব থেকে বেশি ক্ষয় হয়েছিল? আন্টার্কটিকাতে, ঠিক আছে। আন্টার্কটিকাতে সব থেকে বেশি ক্ষয় হয়েছিল। ওজোন স্তর সুরক্ষা দিবস পালন করা হয়। ওজোন স্তর সুরক্ষা দিবস পালন করে 16ই সেপ্টেম্বর, মনে রাখবে। ওজোন স্তর সুরক্ষা দিবস পালন করা হয় 16ই সেপ্টেম্বর, ঠিক আছে।
বেশ, আর এখানে কেনই, তাহলে এখানে উত্তর কোনটা হবে? সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে, অর্থাৎ যখন বসন্ত ঋতু আসে দক্ষিণ গোলার্ধে, তখন এই ওজোন ক্ষয় সব থেকে বেশি দেখা যায়। ঠিক আছে, এই কেন হচ্ছে এখানে, এখানে হওয়ার আমি কিছু কারণ লিখেছি, দেখে নাও। এক্সট্রিম কোল্ড ইন উইন্টার টেম্পারেচার, অর্থাৎ শীতকালে প্রচণ্ড শীতলতার জন্য ওজোন ক্ষয় হয়। ক্রিয়েট, এই শীতলতার জন্য কি হয়? পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড, পিএসসিএস, পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড তৈরি করে, তার জন্য হচ্ছে। আর পোলার ভর্টেক্স ট্র্যাপস কোল্ড এয়ার অ্যান্ড ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্সেস, আর পোলার ভর্টেক্স যেটা তৈরি হচ্ছে সেটা কি করছে, যে ওজোন ক্ষয় করার জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলোকে ট্র্যাপ করে রাখছে। ঠিক আছে, এক্সট্রিম কোল্ড উইন্টার টেম্পারেচার ক্রিয়েট পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড, যেটা ওজোন স্তরকে নষ্ট করছে। কিভাবে? পিএসসিএস অর্থাৎ পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড সাবস্টেন্সেস কি করছে? প্রোভাইড সারফেস ফর কেমিক্যাল রিয়াকশন, অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়া করতে হয় ওজোন স্তর ক্ষয়ের জন্য, তার একটা সারফেস প্রোভাইড করছে পিএসসিএস, দ্যাট কনভার্ট ইনঅ্যাক্টিভ ক্লোরিন ব্রোমাইন ইনটু রিয়াক্টিভ ফর্মস, যেটা ক্লোরিন এবং ব্রোমিন ইনঅ্যাক্টিভ ছিল সেটাকে রিয়াক্টিভ বানিয়ে দেয় পিএসসিএস। ঠিক আছে, পিএসসিএস ক্লোরিন এবং ব্রোমিনকে, যেটা ইনঅ্যাক্টিভ ছিল সেটাকে রিঅ্যাক্টিভ বানিয়ে দেয়। ঠিক আছে, আর কি বলছে? আর বলছে দ্য রিটার্ন অফ সানলাইট ইন স্প্রিং ট্রিগার্স দ্য র্যাপিড ক্যাটালিটিক ডিস্ট্রাকশন অফ ওজোন বাই দিস রিঅ্যাক্টিভ হলোজেন অ্যাটমস। যখন স্প্রিং আসে, যখন সানলাইট কিছুটা কমে যায়, তখন আরো বেশি করে এই ওজোন ক্ষয়টা বেশি করে। ঠিক আছে, ট্রিগার্স মানে হঠাৎ করে যখন ট্রিগার্সটা আসে, হঠাৎ করে কোনো কিছু ঘটনা ঘটে যায়, যেমন বন্দুকের ট্রিগার চেপে দেওয়া, গুলি বেরিয়ে গেল, তেমন এইখানে ওই ট্রিগার হয় স্প্রিং এ, বসন্তকালে এই জিনিসটা আরো বেশি হয়। এখানে পিএসসিএস মনে রাখবে, পিএসসিএস যেটা বললাম, ঠিক আছে, পিএসসিএস মনে রাখবে কি করছে? সার্ভিস প্রোভাইড করছে, ঠিক আছে, কেমিক্যাল রিয়াকশনের জন্য। বেশ, তাহলে ওজোন স্তর সম্পর্কে অনেক কিছু জানা গেল। এরপরে 36, নিচের কোন দেশটি বিশ্বের সবচেয়ে বেশি মাছ উৎপাদন করে? নিচের এই চীন দেশটি সব থেকে বেশি পৃথিবীর মাছ উৎপাদন করে, মনে রাখবে চীন দেশ। ঠিক আছে, চীন দেশে সব থেকে বেশি মাছ উৎপাদন হয়। ঠিক আছে, 37, জিঙ্ক প্লট একটি জনপ্রিয় কৌশল যা দেখানোর জন্য ব্যবহৃত হয় কি? কণার মাত্রা অর্থাৎ পার্টিকেল ডাইমেনশন দেখানোর জন্য আমরা জিঙ্ক প্লট ব্যবহার করি। এখানে বিষয়টা মনে রাখবে, জিঙ্ক প্লট মানে কি? এই জিঙ্ক প্লট দিয়ে কি করা হয়? জিঙ্ক প্লট হলো একটা ডায়াগ্রাম যেখানে সেডিমেন্টোলজি এবং জিওমরফোলজিতে ডিটারমাইন করা হয় সেডিমেন্টারি পার্টিকেলসের শেপ। এটা কি জন্য করা হয়? সেডিমেন্টারি অর্থাৎ পাললিক শিলার সেডিমেন্টারি রক্সের থেকে পার্টিকেল লিখলে ভালো হবে, সেডিমেন্টারি পার্টিকেলসের শেপ ডিটারমাইন করা হয়। সেডিমেন্টারি পার্টিকেলসের শেপ ডিটারমাইন করা হয়, যেমন লাইক পেবেলস অর ক্লাস্টস। এখানে পেবেলস মানে নুড়ি। এখানে পেবেলস অ্যান্ড ক্লাস্ট মানে কি বোঝায়? নুড়িকে বোঝায়। ঠিক আছে, নুড়ির শেপ বোঝার জন্য আমরা জিঙ্ক প্লট ইউজ করি। ঠিক আছে, সেডিমেন্টোলজি এবং জিওমরফোলজিতে, সেডিমেন্টোলজি অ্যান্ড জিওমরফোলজিতে ইউজ হয়। ঠিক আছে, আমাদের এটা জানলেই হয়ে যাবে যে সেডিমেন্টারি পার্টিকেলসের শেপ ডিটারমাইন করার জন্য পেবেলস অর ক্লাস্ট আমরা দেখতে পাই, করি, যেটাকে বলে পার্টিকেল ডাইমেনশন। ঠিক আছে, এইটুকু জানলেই হবে আমাদের।
এরপরে 38 নম্বর প্রশ্ন বলেছে ড্যাশ বৈচিত্র্য বলতে বোঝায় স্থানীয় বৈচিত্র্য এবং আঞ্চলিক বৈচিত্র্যের অনুপাত। মনে রাখবে বেটা বৈচিত্র্য বলতে বোঝায় যে স্থানীয় এবং আঞ্চলিক বৈচিত্র্যের অনুপাত। এবার অনুপাত মানে মানে দুটোর মধ্যে ভাগ, ঠিক আছে, স্থানীয় বৈচিত্র্য এবং আঞ্চলিক বৈচিত্র্য। স্থানীয় বৈচিত্র্য বলতে কি বোঝায়? মনে রাখবে স্থানীয় বৈচিত্র্য বলতে বোঝায় এখানে আলফা আলফা বৈচিত্র্যকে বলা হয় স্থানীয় বৈচিত্র্য, ঠিক আছে। আর আঞ্চলিক বৈচিত্র্য বলতে বোঝায় গামা বৈচিত্র্য। বোঝা গেছে? আলফা মানে কি স্থানীয় বৈচিত্র্য আর গামা মানে সমগ্র অঞ্চলের বৈচিত্র্য বা আঞ্চলিক বৈচিত্র্য। অর্থাৎ আলফা বৈচিত্র্য কাকে বলা হয়? একটা একই প্রকার বাসস্থানে, অর্থাৎ একই প্রকার বাসস্থানে প্রজাতির বৈচিত্র্য যদি তৈরি হয় তখন সেটাকে বলা হয় আলফা বৈচিত্র্য, ঠিক আছে। আর বিটা বৈচিত্র্য বলতে কি বোঝায়? ভিন্ন ভিন্ন অঞ্চলে একই বা আলাদা বাস্তুতন্ত্রে জীব প্রজাতির বৈচিত্র্যকে, ভিন্ন ভিন্ন অঞ্চল অঞ্চল আলাদা আলাদা, ঠিক আছে, অঞ্চল আলাদা আলাদা, তখন সেটাকে বলা হয় কি? তখন সেটাকে বলা হয় বিটা বৈচিত্র্য, ঠিক আছে। যেমন সুন্দরবনে দুটি পাশাপাশি অবস্থিত দ্বীপের জীবগোষ্ঠীর বৈচিত্র্যকে বলা হয় কি? বিটা বৈচিত্র্য। আর যদি সমগ্র সুন্দরবনের জীব বৈচিত্র্য দেখা হয় তখন তাকে বলবো কি? গামা বৈচিত্র্য, ঠিক আছে। আর গামা বৈচিত্র্য বলতে কি বোঝায়? গামা বৈচিত্র্য সমান সমান কি হবে? আলফা বৈচিত্র্য প্লাস বিটা বৈচিত্র্য যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হবে গামা বৈচিত্র্য, ঠিক আছে। আলফা বৈচিত্র্য হলো একই বাসস্থানে প্রজাতির বৈচিত্র্য, এটা স্থানীয় বৈচিত্র্য বা একই বাসস্থান বা বাস্তুতন্ত্রের বৈচিত্র্যকে বোঝাবে, ঠিক আছে। আর বিটা বৈচিত্র্য বলতে কি বোঝায়? যে ভিন্ন বাসস্থানে ভিন্ন বাসস্থানের বৈচিত্র্য, অর্থাৎ অঞ্চল একটাই কিন্তু সেখানে তো ভিন্ন বাসস্থান আছে, ভিন্ন বাসস্থানে বৈচিত্র্য, ঠিক আছে। ভিন্ন বাসস্থানের বৈচিত্র্য একই অঞ্চলে ভিন্ন বাসস্থান যেখানে আছে, ভিন্ন ভিন্ন বাসস্থানের যেখানে আছে সেই অঞ্চলের বৈচিত্র্যকে বলা হবে কি? বেটা বৈচিত্র্য। অর্থাৎ আমরা যদি একটা সামগ্রিকভাবে দেখি, এটা একটা সামগ্রিকভাবে অঞ্চল, ঠিক আছে। এই সামগ্রিক অঞ্চলে যদি বৈচিত্র্য দেখা হয় সামগ্রিক অঞ্চলে তখন হবে গামা, ঠিক আছে। সামগ্রিক অঞ্চলে বৈচিত্র্য দেখা হলে গামা। তারপরে এইখানে একটা বাসস্থান এ, এটা একটা বি বাসস্থান, এটা একটা সি বাসস্থান, এটা একটা ডি বাসস্থান, এফ বাসস্থান, টোটাল এলাকা এত বড়, ঠিক আছে। তারপরে এখানে আরো ছোট করে দিই তাহলে ভালো হবে, এরকম না করে। এটা একটা এ, এটা এ, এটা বি বাসস্থান, এটা সি বাসস্থান, এটা ডি বাসস্থান, ঠিক আছে। এবার কি করা হচ্ছে? যখন সমগ্র অঞ্চলের বাসস্থানের বৈচিত্র্য দেখা হচ্ছে, সমগ্র অঞ্চলের যদি বৈচিত্র্য দেখা হয় তখন হবে গামা। আর যখন এইখানে এই যে বি এলাকার বৈচিত্র্য যদি দেখা হয়
একটা একটা করে যদি দেখা হয়, এ এলাকার বৈচিত্র্য, সি এলাকার বৈচিত্র্য, ডি এলাকার বৈচিত্র্য যখন একটা একটা করে দেখা হবে, তখন সেটাকে বলা হবে কি আলফা বৈচিত্র্য, সব থেকে নিচে। ঠিক আছে। আর যখন সি আর ডি মধ্যে যে বৈচিত্র্য, বা এ আর বির মধ্যে বৈচিত্র্য, বা ডি বা এর মধ্যে যে বৈচিত্র্য, এই দুইয়ের অনুপাতকে বলা হবে কি, এই দুইয়ের অনুপাত মানে ভিন্ন বাসস্থান, সি ডি এ বির বাসস্থানের যে বৈচিত্র্য, সেটাকে বলা হবে কি বেটা বৈচিত্র্য। আর গামা হলো সমগ্র অঞ্চল। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। যখন সি বা ডি স্থানের বৈচিত্র্য দেখা হবে, তখন সেটাকে বলা হবে কি বিটা। আর সি আর ডি যখন আলাদা আলাদা দেখা হবে এখানে ছবি অনুযায়ী, তখন সেটাকে বলবো আলফা। বেশ। ৩৯, কোন ধরনের নদী ভাঁজযুক্ত গঠনের ঊর্ধ্বভঙ্গীয় খিলানসমূহকে ভগ্ন করতে পারে? মানে উঁচু জায়গায়, এরকম একটা ভাঁজযুক্ত অঞ্চলে উঁচু জায়গাকে নিচে নামিয়ে দিচ্ছে, ভেঙে নিচে নামিয়ে দিচ্ছে। ঠিক আছে। অর্থাৎ এই দিকেও আছে ভাঁজ, এই দিকেও আছে, এরকম একটা ভাঁজ আছে, কিন্তু নদী এই জায়গাটাকে কেটে বেরিয়ে যাবে। একমাত্র কোন নদী পারে কোনো একটা উঁচু ভূমিকে কেটে বেরিয়ে যেতে? মনে রাখবে পরবর্তী নদী। ঠিক আছে। এই পরবর্তী নদী একমাত্র কেটে বেরিয়ে যেতে পারে, ভগ্ন করতে পারে। এই পরবর্তী নদী কাকে বলা হয়? আমরা এই নদীর শ্রেণীবিভাগ যখন পড়েছি তখন কিন্তু পড়েছিলাম পরবর্তী নদী। ঠিক আছে, পরবর্তী নদী কিন্তু পড়েছিলাম। আমি ভালো করে ছবিটা আঁকছি, দেখো। দেখো, এটা একটা ভাঁজ গঠনযুক্ত অঞ্চল। এইখানে এইখানে যে নদী তৈরি হবে, ধরে নাও এই যে এই বরাবর একটা অনুগামী নদী তৈরি হলো। ঠিক আছে, এটা একটা প্রধান অনুগামী নদী। আর এই যে ভাঁজের এইখান থেকে যে অনুগামী নদীগুলো মিলছে, সেটা হলো তির্যক অনুগামী নদী। ঠিক আছে, তির্যক অনুগামী নদী। তাহলে এটা একটা তির্যক অনুগামী নদী। আর লাল কালারে যেটা দেখছো সেটা প্রধান অনুগামী নদী। আর ভাঁজের একদম টপে আর একটা নদী তৈরি হবে, এই যে এই জায়গা বরাবর এইখানে যেটা তৈরি হচ্ছে, এটা হলো আমাদের পরবর্তী নদী। ঠিক আছে, তাই এই পরবর্তী নদী ভাঁজের ওপরের যে অ্যান্টিক্লাইনাল অংশ আছে বা ঊর্ধ্বভঙ্গ আছে, সেটাকে ক্ষয় করতে পারবে। ঠিক আছে, সেটা ক্ষয় করবে। অর্থাৎ আমরা জানি ভাঁজের এই অংশটা হলো ঊর্ধ্বভঙ্গ, আর এই অংশটা হলো অধোভঙ্গ। ঠিক আছে, এই ঊর্ধ্বভঙ্গকে ক্ষয় করতে পারবে। বলছে কি যে কোন ধরনের ভাঁজযুক্ত ঊর্ধ্বভঙ্গীয় খিলান সমূহকে ভগ্ন করতে পারে? তাহলে এটা কি হবে? এই যে পরবর্তী নদী আমাদের কি করবে? ঊর্ধ্বভঙ্গের ভাঁজের ঊর্ধ্বভঙ্গের অংশটা ক্ষয় করে নিচু করবে। এটা একটা পরবর্তী নদী। আর এটা হলো ঊর্ধ্বভঙ্গ, আর এটা হলো অধোভঙ্গ। ঠিক আছে, বোঝা গেছে? বেশ। এরপরে 40, নদীর ইউস্ট্যাটিক পুনর্জীবন লাভের কারণ কি? দেখো, নদী অনেকভাবে পুনর্জীবন লাভ করে। এখানে নদীর ইউস্ট্যাটিক পুনর্জীবন লাভের কারণ হলো কি, পৃথিবীব্যাপী যদি সমুদ্রতলের অবনমন হয়ে যায়, সমুদ্রতলের যা ছিল তার থেকে যদি নিচে নেমে যায়, তখন পৃথিবীব্যাপী নদী যেগুলো সমুদ্রে পতিত হচ্ছিল তার ক্ষমতা বেড়ে যাবে। যে নদীগুলো সমুদ্রে পতিত হচ্ছে তার ক্ষমতা বেড়ে যাবে। ধরো এটা পুনর্জীবন লাভের আগে ছিল, এটা পুনর্জীবন লাভের আগে ছিল।
আর এটা হলো সমুদ্র, এটা হলো সমুদ্র, এখানে সমুদ্র আছে। এবার নদী পার্বত্য অঞ্চল অতিক্রম করে ধীরে ধীরে নিচের দিকে নামছে, এই পার্বত্য অঞ্চল অতিক্রম করে ধীরে ধীরে নিচের দিকে নামছে আর সমুদ্রে গিয়ে পড়ছে। ঠিক আছে, কিন্তু আর একটা কন্ডিশন তোমাদের দেখাচ্ছি। এই বরাবর দেখা গেল যে সমুদ্রতল অনেকটা কি হয়ে গেল, সমুদ্রতল অনেকটা নিচে নেমে গেল। ঠিক আছে, সমুদ্রতল কতখানি নিচে নেমে গেল, এই যে এই বরাবর আছে সমুদ্রতল এখন। তবে এইখানে দেখো নদী প্রায় সমুদ্রের কাছাকাছি এসছে মিশছিল, অতটা ছিল না, কিন্তু এইখানে দেখো নদীটা উপর থেকে তৈরি হচ্ছে আর যখন সমুদ্রে গিয়ে পড়ছে, সমুদ্রে গিয়ে পড়ছে তখন অনেকটা উঁচু থেকে নিচে পড়ছে, তাই না? এর ফলে কি হচ্ছে, নদী তার ক্ষয় করা বা গতিবেগ বেড়ে গেল, তাই এটাকে বলা হয় কি পুনর্জীবন লাভ। ঠিক আছে, এটাকেই বলা হয় কি নদীর পুনর্জীবন লাভ। আর এটা কি হয়েছে, এই ভূমিভাগটা, এই যে ভূমিভাগটা নিচে নেমে গেছে, সমুদ্রের তলদেশটা নিচে নেমে গেছে, তাই সমুদ্র জলতলের অবনমন হয়েছে। আর অবনমন হওয়ার জন্য নদীর গতিবেগ বেড়ে গেছে, সেই নদীর গতিবেগ বেড়ে যাওয়াটাকে বলা হয় কি নদীর পুনর্জীবন লাভ। অর্থাৎ সমুদ্রের অবনমন, সমুদ্রতলের অবনমন হলে নদীর যে পুনর্জীবন লাভ হয়, নদীর যে পুনর্জীবন লাভ হয় তাকে বলা হয় ইউস্ট্যাটিক পুনর্জীবন লাভ। ঠিক আছে, আর গতিশীল পুনর্জীবন লাভ আছে, অর্থাৎ পুনর্জীবন লাভের আরো ভাগ আছে। ইউস্ট্যাটিক হলো একটা, গতিশীল পুনর্জীবন লাভ আছে, গতিশীল, একটা গতিশীল। গতিশীল পুনর্জীবন লাভ কি, যে হঠাৎ করে যদি ভূআলোড়ন হয় তখন সমুদ্রতল থেকে কোনো ভূভাগ অনেকটা উঁচু হয়ে গেলে, এখানে সমুদ্রতলের অবনমন হবে না, কোনো একটা ভূমিভাগই উঁচু হয়ে যাবে যেখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছিল, অর্থাৎ নদীর ঢাল বা গতিবেগ যখন বেড়ে যাবে, ঢাল বা নদীর গতিবেগ বেড়ে যাবে, তখন সেটাকে বলা হবে কি গতিশীল পুনর্জীবন লাভ। ঠিক আছে, এটা হলো নদীর গতিশীল পুনর্জীবন লাভ। আর স্থিতিশীল পুনর্জীবন লাভ আছে, সেটা কি বোঝায়, স্থিতিশীল, স্থিতিশীল পুনর্জীবন লাভ বলতে বোঝায় যে নদীর কোনো কারণে যদি জল বা ভূভাগের উত্থান বা অবনমন ছাড়াই, ভূভাগের উত্থান বা অবনমন ছাড়াই যদি নদীর শক্তি বৃদ্ধি হয়ে যায়, তখন সেটাকে বলা হবে কি স্থিতিশীল পুনর্জীবন লাভ। তাহলে গতিশীল পুনর্জীবন লাভ কার জন্য হবে, গতিশীল পুনর্জীবন লাভ হবে ভূ উত্থান, গতিশীল পুনর্জীবন লাভ হবে ভূ উত্থানের জন্য, ভূ উত্থান বা অবনমন। স্থিতিশীল পুনর্জীবন লাভ হবে নদীর শক্তি বৃদ্ধি হলে, নদীর শক্তি বৃদ্ধি হলে, অর্থাৎ নদী যদি শক্তি বৃদ্ধি হয়ে যায়। ঠিক আছে, গতিশীল বা ইউস্ট্যাটিক পুনর্জীবন লাভ ছাড়াই, ঠিক আছে, গতিশীল বা ইউস্ট্যাটিক পুনর্জীবন লাভ ছাড়াই যদি নদীর গতিবেগ বেড়ে যায়, তখন সেটাকে বলা হবে কি স্থিতিশীল পুনর্জীবন লাভ। ঠিক আছে, বোঝা গেছে যে ভূভাগের উত্থান বা অবনমন বা এই সমুদ্রতলের অবনমন ছাড়াই যখন নদীর শক্তি বেড়ে যাবে তখন তাকে বলা হবে স্থিতিশীল। আর ইউস্ট্যাটিক বলতে বোঝায় কি সমুদ্রতলের অবনমনকে বলা হয় ইউস্ট্যাটিক পুনর্জীবন লাভ। এই কটা আমাদের নদীর পুনর্জীবন লাভের পদ্ধতি আছে, সেটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম। বেশ, এরপরে আমাদের কি প্রশ্ন আছে, এরপরে আছে এস্কার কি। এস্কার হলো হিমবাহ এবং জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ। ঠিক আছে, হিমরেখা যেখানে শেষ হয়, হিমরেখা পাদদেশে বরফ গলা জল নুড়িবালি কাঁকর জমা করে, বরফ গলা জল নুড়িবালি কাঁকর জমা করে শৈলশিরার মতো তৈরি করে, শৈলশিরার মতো আকৃতি করে, এটাকে বলা হয় কি এস্কার। কোথায় তৈরি হয় বললাম, হিমবাহ এবং জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, হিমবাহ এবং জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হবে এটা। হ্যাঁ, এটা হিমবাহ এবং জলাধারার মিলিত কার্যের ফলে, হিমবাহ প্লাস জলাধারা কোথায় তৈরি হবে, হিমরেখার পাদদেশে।
হিমরেখার পাদদেশে এরকম শৈলশিরার মতো জমা হবে, ঠিক আছে, নুড়ি বালি কাকর জমা হয়ে, সেটাকে বলা হয় এস্কার। আরো হিমবাহ এবং জলাধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আছে, যেমন ডিমের ঝুড়ির ভূমিরূপকে বলা হয় ড্রামলিন। এরকম যদি ত্রিকোণাকার জমা হয় তখন তাকে বলা হয় ড্রামলিন। এটা হিমবাহ জলাধারার সঞ্চয় কার্যের ফলে তৈরি হয়। আর তারপরে আছে কেম। কেম হলো এরকম ত্রিকোণাকার ভূমিকে বলা হয় কেম। তারপরে আরেকটা আছে এস্কার, হলো কেটেল হ্রদ আছে। অর্থাৎ এইরকম কোন একটা হিমবাহের পাদদেশে, আমি তোমাদের ভূমিভাগটা আঁকিয়ে দিই তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে পরে। বেশ, এটা হলো পর্বতের পাদদেশ, এই অংশটা। এই অংশটা হলো পর্বতের পাদদেশ। এইখানে এটা হলো হিমরেখা, লাল কালারটা হলো হিমরেখা। হিমরেখা, এই হিমরেখার নিচে বরফ গলার জল যখন প্রবাহিত হয়, বরফ গলার জল, এখান থেকে বরফ প্রবাহিত হচ্ছে আর এখান থেকে জল প্রবাহিত হচ্ছে, এদিকে এদিকে জল প্রবাহিত হচ্ছে, বরফ গলার জল প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ নদীর মতো প্রবাহিত হচ্ছে বরফ গলা জল। বেশ, একটা নদী আঁকি তাহলে বাকিগুলো ভালো করে আঁকা যাবে। এখান থেকে বরফ গলা জল প্রবাহিত হচ্ছে, আর একটা নদী এখান দিয়ে আঁকি, আর একটা এদিকে। বেশ, বরফ গলা জল প্রবাহিত হচ্ছে, আর এটা অন্য কালার দিই তাহলে ঠিকঠাক হবে। এটা হলো হিমবাহ প্রবাহিত হয়ে আসছে। এবার হিমরেখার পাদদেশে যখন নুড়ি বালি কাঁকর জমে, হিমবাহের পাদদেশে যখন নুড়ি বালি কাঁকর জমে, এরকম নুড়ি বালি কাঁকর জমে যখন মৃদু ঢালু সমভূমি তৈরি করবে, তখন তাকে বলা হয় বহিঃবিধৌত সমভূমি। এটা কি? এটা হলো বহিঃবিধৌত সমভূমি। বহিঃবিধৌত সমভূমি, যেটাকে ইংরেজিতে বলা হয় আউট ওয়াশ প্লেন। তারপরে আরেকটা ভূমিরূপ তৈরি হয়, যেটাকে কি বলা হয়? যেটাকে বলা হয় ড্রামলিন। এরকম ডিমের ঝুড়ির মতো, উল্টানো ঝুড়ির মতো বা উল্টানো নৌকার মতো তৈরি হবে, এটাকে বলা হয় ড্রামলিন, ঠিক আছে। আর যদি ত্রিকোণাকার হয়, যদি এটা ত্রিকোণাকার হয়, এরকম ত্রিকোণাকার হয়, তখন তাকে বলা হবে কি? তখন তাকে বলা হবে কেম। যখন ত্রিকোণাকার ভূমিকে বলা হবে কেম। তাহলে এটা হলো কেম, আর এটা হলো ড্রামলিন। কেম, ড্রামলিন। আর একটা কি আছে? এস্কার। এস্কার কেমন তৈরি হবে? এস্কার এই যে এরকম শৈলশিরার মতো জমা হবে, এরকম শৈলশিরার মতো জমা হবে, পলি বালি জমে এরকম শৈলশিরার মতো জমা হবে চারপাশে, ঠিক আছে, এটাকে বলা হয় এস্কার। আর এস্কার ওর মাঝে মাঝে এখানে এরকম হ্রদও তৈরি হতে পারে, এরকম হ্রদগুলোকে বলা হয় কেটেল হ্রদ। এই হ্রদকে বলা হয় কি? কেটেল হ্রদ। এটা হলো কেটেল হ্রদ, ঠিক আছে। এই কেটেল হ্রদের তলদেশে যদি পলি সঞ্চয় হয় তাকে বলা হয় ভার্ব। কেটেল হ্রদের তলদেশে পলি, কেটেল হ্রদের তলদেশ যদি পলি জমে তাকে বলা হয় ভার্ব। আর পলি জমতে জমতে যদি উঁচু হয়, কেটেল হ্রদের তলদেশে যদি উঁচু হয়, তলদেশ থেকে যদি উঁচু হয় তাকে বলা হয় নব। আর একটা ভূমিরূপ আছে যে ভ্যালি ট্রেন। ভ্যালি ট্রেন কি? এই যে এখানে যেটা দেখছো, এই যে এটা বহিঃবিধৌত সমভূমি, ঠিক আছে। বহিঃবিধৌত সমভূমি যদি নদী দ্বারা বিচ্ছিন্ন হয়, এই অংশটা, এই যে এই অংশটা এই জায়গা দ্বারা বিচ্ছিন্ন হয়েছে, ঠিক আছে। এই যে এ পার্ট, এটা বি পার্ট, এটা সি পার্ট বিচ্ছিন্ন হয়েছে এ থেকে। কার দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? নদী দ্বারা। তাই এটাকে কি বলা হয়? ভ্যালি ট্রেন, ঠিক আছে। আর একটা ভূমিরূপ কি বললাম? একটা কেটেল, ড্রামলিন, আর একটা কি বললাম? ভ্যালি ট্রেন।
ভ্যালিড ট্রেন, অর্থাৎ এইটা হলো হিমবাহ এবং জলাধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাহলে এসকার কি হবে? দীর্ঘ আঁকাবাঁকা শৈলশিরা। দীর্ঘ আঁকাবাঁকা শৈলশিরা সংকীর্ণ শৈলশিরাকে বলা হয় কি? কেম। ঠিক আছে, বেশ। তাহলে কি হলো? যে হিমবাহ জলাধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এই কটা হয়ে গেল। ঠিক আছে, আরেকবার রিভিশন করিয়ে দিই। একটা বহির্বিধৌত সমভূমি হিমরেখার পাদদেশে যে পলিবালি সঞ্চয় হয়ে জমা হয় সেটাকে আউটওয়াশ প্লেনও বলা হয়। কেম হলো ত্রিকোণাকার ভূমিকে কেম বলে। ড্রামলিন হলো উল্টানো নৌকার মতো লাগে। ভ্যালি ট্রেন বলতে বোঝায় বহির্বিধৌত সমভূমি যদি নদী দ্বারা বিচ্ছিন্ন হয় বহির্বিধৌত সমভূমি, তখন তাকে বলা হয় ভ্যালি ট্রেন। কেটেল কি? কেটেল হলো হিমবাহ বাহিত গলা জল জমে যে হ্রদ তৈরি হয় বহির্বিধৌত সমভূমির কাছাকাছি জায়গায়, অর্থাৎ এখানে বরফের চাই এর আঘাতে গর্ত হয়েছিল। সেই গর্ত হয়ে যাওয়ার পরে যখন বরফটা গলে যায়, বরফ গলে যাওয়ার পরে বরফ গলে যাওয়ার জন্য এখানে গর্ত হয়েছে, আর সেই গর্ততে জল জমে আছে। ঠিক আছে, কেটেলের তলদেশে পলিশ সঞ্চয় হলে তাকে বলা হয় ভার্ব, আর উঁচু হয়ে থাকলে সেটাকে বলা হয় নব। তাহলে এটা হবে এসকার হবে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরা। বেশ। এরপরে 42, ভূগোল চর্চার পরিমাণগত কৌশলের প্রয়োগ অন্তর্ভুক্ত করেনি কোনটি? ঠিক আছে, কোয়ান্টিটেটিভ টেকনিক্স অর্থাৎ সংখ্যাগত মান প্রয়োগ করেনি কোথায়? এখানে আমরা বলবো ক্রিস্টালের কেন্দ্রীয় তত্ত্বে প্রয়োগ করেছে। ঠিক আছে, ওয়েবারের শস্য সমন্বয়তেও আমরা দেখেছি যে সংখ্যা তত্ত্বের প্রয়োগ হয়েছে। ঠিক আছে, এখানে উত্তর হবে যে বার্জেসের কেন্দ্রীভূত অঞ্চলে তত্ত্বে আমরা কোনো পরিমাণগত কৌশল বা কোয়ান্টিটেটিভ টেকনিক্স ব্যবহার হতে দেখিনি। ঠিক আছে, বার্জেসের যে তত্ত্ব কেন্দ্রীভূত অঞ্চল, সেই তত্ত্ব কোথায় করেছিলেন তিনি? শিকাগোতে করেছিলেন। ঠিক আছে, শিকাগোতে করেছিলেন। সেটা কি? একটা আরবান ল্যান্ড ইউজের প্যাটার্ন নিয়ে। ঠিক আছে, আরবান অর্থাৎ শহরের ল্যান্ড ইউজের প্যাটার্ন নিয়ে করেছিলেন। আর তিনি তার তত্ত্বটা কবে দিয়েছিলেন সেটা সম্পর্কে কিছুটা বলি। তিনি তার তত্ত্বটা দিয়েছিলেন, ইডব্লিউ বার্জেস তার তত্ত্বটা দিয়েছিলেন 1925 সালে। ঠিক আছে, ইডব্লিউ বার্জেস তার তত্ত্ব দিয়েছিলেন 1925 সালে। ঠিক আছে, কোন শহরকে কেন্দ্র করে বললাম? শিকাগো শহরকে কেন্দ্র করে। ঠিক আছে, একটা সার্কুলার রিং অনুসারে শহরে জমির ব্যবহার সম্পর্কে বলেছিলেন। অর্থাৎ শহরের জমির ব্যবহার, বা বলা যেতে পারে আমরা বলতে পারি শহরের ভৌগোলিক গঠন ব্যাখ্যা করেন। ঠিক আছে, ব্যবহার বলেছেন, বা শহরের ভৌগোলিক গঠন ব্যাখ্যা করেন। তার তত্ত্বটা টোটালি গুণগত তত্ত্ব ছিল, সেখানে কোনো সংখ্যা বলেনি। ঠিক আছে, তিনি কতগুলো জোনের কথা বলেছেন? 5টা জোনের কথা বলেছেন। ঠিক আছে, সেই জোনটা আমি আঁকছি, দেখো 5টা জোন কি কি হবে। এখানে আমি আঁকছি 5টা জোন। সবার ভেতরে হবে সিবিডি। ঠিক আছে, এটা হবে সিবিডি, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এখানে কি কি থাকবে? অফিস, ব্যাংক, বিপণনী কেন্দ্র, সরকারি ভবন ইত্যাদি থাকবে। শহরের কেন্দ্রবিন্দু, এটা সব থেকে ব্যস্ততম অঞ্চল। ঠিক আছে, তার চারপাশে থাকবে কি? যে জোন অফ ট্রানজিশন, এটাকে বলা হয় জোন অফ ট্রানজিশন। এটাকে বলা হয় জোন অফ ট্রানজিশন। এখানে কি থাকবে? পুরনো বাড়ি, ভাঙাচোরা এলাকা, দরিদ্র জনগোষ্ঠী। এখানে থাকবে অপরাধ প্রবণতা, এখানে বেশি থাকবে। তারপরে
এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এইটাকে বলা হয় জোন অফ ওয়ার্কিং ক্লাস হোম। জোন অফ ওয়ার্কিং ক্লাস, যারা কাজ করে শহরে, ওয়ার্কিং ক্লাস হোম, যারা কাজ করে শহরে তাদের বাসস্থান থাকবে এটা। এখানে কি থাকবে? দক্ষ শ্রমিক ও চাকুরিজীবী বাস করবে। ঠিক আছে, শহরের কাছাকাছি থাকায় যাতায়াত তাদের সহজ হয়। তারপরে তার চারপাশে থাকবে জোন অফ বেটার রেসিডেন্স, সব থেকে ভালো বসতির জন্য। এটাকে কি বলা হয়? জোন অফ বেটার রেসিডেন্স, সব থেকে ভালো বসতি এলাকা। এখানে মধ্যবিত্ত উচ্চবিত্তদের আবাসস্থল থাকবে। এটা একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকে, জোন 4। ঠিক আছে, জোন 4 শান্তিপূর্ণ পরিবেশ থাকবে এখানে। তারপরে 5 নম্বর লাস্ট যে জোনটা, লাস্ট জোন, এটাকে বলা হয় কমিউটার জোন বা সাবআর্ব। এটা 5 নম্বর জোন। এটা কি নাম? এটা হলো কমিউটার জোন বা সাবআর্ব এলাকা বলা হয়। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা এলাকার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। সিবিডিতে সব থেকে জমির দাম বেশি হবে, এখানে ব্যাংকিং, বীমা, ঠিক আছে, জমির দাম বেশি সিবিডিতে। তারপর জোন অফ ট্রানজিশনে গরিব মানুষরা থাকবে, যারা শহরে কাজ করে কিন্তু টাকা কম, ঠিক আছে, শ্রমিকের কাজ করে, তারা থাকবে কোথায়? জোন অফ ট্রানজিশনে। এখানে সব থেকে দরিদ্র জনগোষ্ঠী থাকবে, অভিবাসী থাকবে, পুরনো বাড়ি থাকবে। জোন অফ বেটার রেসিডেন্সে কারা থাকবে? যারা দক্ষ শ্রমিক, চাকুরিজীবী, যারা সিবিডিতে কাজ করে, তারা থাকবে জোন অফ ওয়ার্কিং ক্লাস হোম। আর জোন অফ বেটার রেসিডেন্স কারা থাকবে? যারা উচ্চবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ, শান্তিপূর্ণ পরিবেশে থাকার জন্য জোন অফ বেটার রেসিডেন্সে থাকবে। আর কমিউটার অঞ্চল বা শহরতলি বা 5 নম্বরে কারা থাকবে? এটা একটা শহরের একেবারে প্রান্ত অঞ্চল, মানুষ সেখান থেকে প্রতিদিন শহরে যাতায়াত করে। ঠিক আছে, গ্রামীণ বা আধা শহর অঞ্চল। বোঝা গেছে? শুনে শুনে মনে থেকে গেল। সিবিডিতে সব থেকে জমির দাম বেশি। জোন অফ ট্রানজিশন, এখানে গরিব মানুষরা থাকবে। ঠিক আছে, জোন অফ ট্রানজিশনে গরিব মানুষরা থাকবে সব থেকে বেশি। তারপরে জোন অফ ওয়ার্কিং ক্লাস, সিবিডিতে যারা কাজ করে, চাকরিজীবী মানুষ থাকবে। তারপরে এখানে জোন অফ বেটার রেসিডেন্সে কারা থাকবে? যারা উচ্চবিত্ত মানুষ, একটু শান্তিপূর্ণ পরিবেশে থাকতে চায়। জোন অফ কমিউটার রেসিডেন্স আর সাবার্ব বলতে বোঝায় শহরের একবারে প্রান্ত অঞ্চল। ঠিক আছে, তিনি এই তথ্য যখন দিয়েছেন তখন তিনি গুণগত কৌশল ব্যবহার করেনি। ঠিক আছে, পরিমাণগত কৌশল ব্যবহার করেনি, কিন্তু গুণগত কৌশল ব্যবহার করেছে। তাহলে আমরা বলতে পারি তার এই তত্ত্বটা কিভাবে দিয়েছিলেন? গুণগত ভাবে দিয়েছিলেন, কোনো সংখ্যা বা সংখ্যা তত্ত্ব প্রয়োগ করেননি। আর বাদ বাকি ক্রিস্টেলার কেন্দ্রীয় স্থান তত্ত্ব, ওয়েবারের শস্য সমন্বয় তত্ত্ব। শস্য সমন্বয় বলতে বোঝায় কৃষি আঞ্চলিকীকরণ, যে জায়গায় সব থেকে বেশি যে ফসলটা চাষ হয় সে অনুসারে সেই এলাকাটাকে ভাগ করা হয়, সে অঞ্চলটাকে স্পেশালাইজ করা হয়। যেমন পূর্ব বর্ধমান ধান উৎপাদন বেশি হয়, তাই পূর্ব বর্ধমান হয়ে গেছে ধান বলয়। তেমনি পাঞ্জাব হরিয়ানাতে গম উৎপাদন বেশি হয়, তাই গম বলয় হয়ে গেছে। এটা হলো শস্য সমন্বয় করার পদ্ধতি, কৃষি আঞ্চলিকীকরণের পদ্ধতি। ঠিক আছে, মনে রাখবে কৃষি আঞ্চলিকীকরণের পদ্ধতি। ঠিক আছে, আর বাদ বাকি যে দুটো আছে সেটা তোমাদের পরে আলোচনা করব। ক্রিস্টেলার কেন্দ্রীয় স্থান তত্ত্ব শহরের যে একটা গাঠনিক উপাদান আছে, গঠন কাঠামো আছে, সেটা নিয়ে আলোচনা করেছে। ঠিক আছে, ক্রিস্টেলার সেন্ট্রাল প্লেস থিওরি। বেশ, এরপরে আমরা 43 নম্বর প্রশ্নতে যাব। কোন চাপ বলয়ে
অধিক উচ্চতা থেকে বায়ুর অবনমন পরিলক্ষিত হয়। এখানে মনে রাখবে যে মেরু উপক্রান্তি উচ্চচাপ বলয় অর্থাৎ উপক্রান্তি উচ্চচাপ বলয়ে আমাদের কি হয়, উঁচু থেকে নিচের দিকে বায়ু নামে। এখানে সারা পৃথিবীর বায়ুচাপ বলয়গুলোকে যদি আঁকা হয় কেমন হবে? বায়ুচাপ বলয়গুলোকে যদি দেখো আমি বায়ুচাপ বলয়গুলো আঁকছি। যে পৃথিবীর, এটা সারা পৃথিবীর, এটা হলো 5 ডিগ্রি, এটা হলো 5 ডিগ্রি, এটা হলো 5 ডিগ্রি, এটা হলো 25, এটা হলো 35, এটা হলো 60, এটা হলো 70, এটা 80, এটা 90, এটা 25, 35, 60, 70, 80, 90। এবার মনে রাখবে যে এটা এটা হলো দক্ষিণ দিক আর এটা হলো উত্তর দিক। ঠিক আছে, 5 নিরক্ষরেখা দু সাইডে 5 ডিগ্রি থেকে 5 ডিগ্রিতে আছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, আর 25 থেকে 35 এবং 25 থেকে 35-এ আছে কর্কটীয় এবং মকরী উচ্চচাপ বলয়। অর্থাৎ সারা পৃথিবীতে 7টি বায়ুচাপ বলয় আছে, 7টি বায়ুচাপ বলয়। ঠিক আছে, 3টি নিম্নচাপ, 4টি উচ্চচাপ। বোঝা গেছে? আর এখানে যে বায়ুচাপ বলয়গুলো আছে সবকটা আমি আস্তে আস্তে বলছি, শুনে নাও। 5 থেকে 5 ডিগ্রিতে আছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, 25 থেকে 35 ডিগ্রি দক্ষিণে আছে মকরীয় উচ্চচাপ বলয়, 25 থেকে 35-এ আছে উত্তরে আছে কর্কটীয় উচ্চচাপ বলয়। তারপরে 60 থেকে 70 ডিগ্রিতে আছে কুমেরু নিম্নচাপ বলয়, 60 থেকে 70-এ এইদিকে আছে সুমেরু উচ্চ নিম্নচাপ বলয়। 80 থেকে 90-এ আছে মেরু উচ্চচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয়। 80 থেকে 90-এ আছে সুমেরু উচ্চচাপ বলয়। ঠিক আছে, অর্থাৎ যেটা আমি লাল করছি সেটা হলো নিম্নচাপ এলাকা। ঠিক আছে, সেটা হলো নিম্নচাপ এলাকা। তাই এই নিম্নচাপ এলাকাকে ফলো করে বায়ু কি হবে, উচ্চচাপ থেকে আসবে, তাই না? তাই এখান থেকে বায়ু এখানে এলো, এইখান থেকে বায়ু এখানে আসার পর বায়ু কি হয়, উপরে উঠে যায়। এইখান থেকেও বায়ু আসবে, তারপরে বায়ু কি হবে, উপরে উঠে যাবে, এরকম উপরে উঠে যাবে। বায়ু উপরে উঠে যাচ্ছে কেন? কারণ নিরক্ষীয় নিম্নচাপ বলয় প্রচন্ড গরম, উষ্ণতা বেশি, তাই বায়ু সবসময় উপরে উঠছে। এই জায়গাটা হলো আমাদের ITCZ বা ডোলড্রাম। এখানে বায়ু সেমন সচরাচর চলে না, শুধুমাত্র এলোমেলো কিছুটা বায়ু প্রবাহিত হয়। এবার এইখানে বায়ু উপরে ওঠার পর ধীরে ধীরে ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর এই বায়ুটাই আবার কি হবে, যেখান থেকে এসছিল সেইখানে আবার নেমে যাবে। এই যে বায়ু যে নামলো, অনেকটা উঁচু থেকে বায়ু এখানে নিচের দিকে নামলো, এরকম করে একটা সার্কুলেশন সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, এইখানে রকম করে একটা সার্কুলেশন সম্পন্ন হচ্ছে। তাহলে এই যে বায়ুটা গেল, এই যে এই যে বায়ুটা যে গেল, এটা হলো একটা সাইকেল সম্পন্ন হলো, সেই সাইকেলটার নাম বলছি আর বায়ুটার নাম বলছি। এই যে নীল কালারের যেটা দেখছো বায়ু গেল, এই যে এই বায়ুটা যে গেল, এই দুটো বায়ু হলো আয়ন বায়ু। ঠিক আছে, দক্ষিণ থেকে আসে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, আর উত্তর থেকে আসে উত্তর পূর্ব আয়ন বায়ু। অর্থাৎ এটা কি, আয়ন বায়ু। ঠিক আছে, আয়ন বায়ু এখানে প্রবাহিত হলো, আয়ন বায়ু। ঠিক আছে, এই যে আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে উপর এসেছিল, দিয়ে উপরে উঠে আবার কর্কটী এবং মকরী উচ্চচাপ বলয়ে নেমে এলো। এইটাই প্রশ্নে বলছে যে উপক্রান্তি উচ্চচাপ বলয়, অর্থাৎ কর্কটী এবং মকরী উচ্চচাপ বলয় কি বলা হয়, উপক্রান্তি উচ্চচাপ বলয়। এখানে যে বায়ুটা নিচে নেমে এলো সেটাকে বলা হচ্ছে কি,
সেটাকে বলা হচ্ছে যে প্রচন্ড উঁচু থেকে নিচের দিকে নামলো, আর সেই বায়ুটাই হলো আয়ন বায়ু। ঠিক আছে, আয়ন বায়ু যেটা গেছিল নিরক্ষীয় অঞ্চলে, সেটাই আবার গরম হয়ে উপরে উঠে আবার ফিরে এলো। এইভাবে একটা সার্কুলেশন সম্পন্ন হয়, সেই সাইকেলটার নাম বলছি, লিখে নাও। এই যে সেলটা সম্পন্ন হলো এটাকে বলা হয় হ্যাডলি সেল। হ্যাডলি সেল, এটা হলো হ্যাডলি সেল। বোঝা গেছে, এটা হলো হ্যাডলি সেল, যেটাই কোন বায়ু গেল, অর্থাৎ এই সেলটার নাম হলো কি হ্যাডলি সেল। আর বায়ুটা কি ছিল, বায়ুটা ছিল মনে রাখবে আয়ন বায়ু। ঠিক আছে, এই আয়ন বায়ু যেটা দক্ষিণ গোলার্ধ থেকে এলো সেটার নাম কি, এটা হবে উত্তর, সরি, এটা হবে দক্ষিণ পূর্ব, এটা হবে দক্ষিণ পূর্ব, আর এটা হবে উত্তর পূর্ব আয়ন বায়ু। বোঝা গেছে? বেশ, এরপরে যে আর একটা লাল কালারের যেটা দেখছো নিম্নচাপ, এই এইখান থেকে আবার এই লাল কালারের সুমেরু নিম্নচাপ বলয়ে এবং কুমেরু নিম্নচাপ বলয়ে যাবে, সেইখানে গিয়ে পৃথিবীর কোরিওলিস বল এবং আবর্তন গতির জন্য ছিটকে গিয়ে আবার এইভাবে নেমে আসবে কোথায়, সব থেকে বেশি বায়ু এইখানে নেমে আসছে, ডাউন ড্রাফট বলা হচ্ছে যাকে। ঠিক আছে, এইখান থেকে বায়ু উপরে উঠলো, আবার ঠিক এইখানে নেমে এলো। ঠিক আছে, এখানে নেমে এলো। এটার নাম কি, এটার নাম হলো ফেরেল সেল। এটার নাম কি হবে, ফেরেল সেল। এটার নাম হবে ফেরেল সেল। ঠিক আছে, আর এখানে কোন বায়ুটা এলো, বায়ুটার নাম হবে এখানে পশ্চিমা বায়ু। দক্ষিণ গোলার্ধে যে পশ্চিমা বায়ুটা এলো সেটার নাম কি, সেটার নাম হলো উত্তর পশ্চিম, সেটার নাম হবে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। আর এই দিকটার নাম হবে কি, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। ঠিক আছে, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু আর দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। এই দক্ষিণ পশ্চিম পশ্চিমা যা বায়ুর জন্যই আমাদের মনে রাখতে হবে যে ভূমধ্যসাগরে কি হয়, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর জন্য ভূমধ্যসাগরে শীতকালে বৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এইখানে বায়ু ঊর্ধ্বমুখী হলো। ঠিক আছে, আর এখানে আরেকটা কথা মনে রাখবে, তোমাদের একটা বায়ুচাপ বলয়ের ধারণাটা টোটালি হয়ে যাচ্ছে, মনে রাখবে এই যে এইটা নিরক্ষীয় অঞ্চলটা, নিরক্ষীয় অঞ্চলটা তাপের জন্য লো প্রেসার তৈরি হলো। ঠিক আছে, হিটের জন্য লো প্রেসার হলো, তাই এটাকে বলা হয় থার্মাল হিটিং, অর্থাৎ উষ্ণতার জন্য লো প্রেসার হলো থার্মাল। ঠিক আছে, আর এই যে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, এইটা কেন নিম্নচাপ হলো, এটা তো দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, এই যে লাল কালারের যেগুলো দেখছো, এই যে লাল কালারের গুলো, এইগুলো তো নিম্নচাপ। এই নিম্নচাপটা কেন হলো, এটা হলো মেকানিক্যাল। এই যে এই অংশটা যে নিম্নচাপ হয়েছে, এই অংশটা যে নিম্নচাপ হয়েছে, এটা হবে মেকানিক্যাল। মেকানিক্যাল বায়ু ছিটকে গেছে বলে মেকানিক্যাল লো প্রেসার তৈরি হয়েছে। মেকানিক্যাল আর যান্ত্রিকভাবে লো প্রেসার তৈরি হয়েছে, মনে রাখবে, যান্ত্রিকভাবে। ঠিক আছে, যান্ত্রিকভাবে। বোঝা গেছে? আর এই যে এইটা, এটা তো হাই প্রেসার, এটা হাই প্রেসার, এটাও হাই প্রেসার, তাহলে এটা কিসের জন্য তৈরি হয়েছে, এই হাই প্রেসারটা তৈরি হয়েছে থার্মাল হাই প্রেসার, মানে তাপের জন্য। থার্মাল লো মানে
তাপের জন্য নিম্নচাপ। ঠিক আছে, এটা তাপের জন্য নিম্নচাপ, আর এটাও তাপের জন্য নিম্নচাপ হয়েছে, মনে রাখবে। আর এইখানে এই যে এটা কর্কটীয় এবং মকরীয় যে উচ্চচাপ, সেটা কি জন্য তৈরি হয়েছে? সেটা হয়েছে, এটাও মেকানিক্যাল হাই। মেকানিক্যাল হাই মানে যান্ত্রিকভাবে, মেকানিক্যাল হাই প্রেসার, যান্ত্রিকভাবে, অর্থাৎ এখান থেকে বায়ু ছিটকে গেছে, উত্তর পূর্ব আয়ন বায়ু, এই জায়গাটায় বায়ু কি হয়েছে, ওপর থেকে নিচের দিকে নেমেছে, তাই এখানে হাই প্রেসার তৈরি হয়েছে। তাপের জন্য বা উষ্ণতা কমার জন্য হয়নি, তাই এটাও মেকানিক্যাল হাই। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে, বোঝা গেছে? বেশ। আর একটা বায়ু আছে আমাদের মেরুবায়ু। মেরুবায়ু তাহলে কোথা থেকে যাবে? মেরুবায়ু এইখান থেকে, এই যে এটা মেরুবায়ু গেল সুমেরু নিম্নচাপ বলয়ে আসার পরে কোরিওলিস বলে এবং পৃথিবী আবর্তনের জন্য উপরে উঠে গেল। উপরে উঠে কিছুটা এই দিকেও যাবে, আবার কিছুটা এই দিকে নেমেও আসবে, কিছুটা নেমেও আসবে। ঠিক আছে, তেমন এইখানেও সেম, এখান থেকে এখানে আসবে, এখানে আসার পর এখান থেকে উপরে উঠবে, উপরে উঠে ঠিক আবার কি হবে, এইখানেই নেমে আসবে, উপরে উঠে নেমে আসবে। ঠিক আছে, আবার এইখানেই নেমে আসবে। অর্থাৎ সুমেরু এবং কুমেরু যে উচ্চচাপ বলয়, সেই উচ্চচাপ বলয় তৈরি হওয়ার পেছনে বায়ু যে নিমজ্জন হচ্ছে, সেটা হলো মেন কারণ। তাহলে আমি বায়ুচাপ বলয়গুলো ছোট ছোট করে লিখি। ঠিক আছে, এইটা যে এই অংশটা হলো নিরক্ষীয় নিম্নচাপ, তারপরে এই অংশটা মকরীয় উচ্চচাপ, এই অংশটা কুমেরু নিম্নচাপ, এই অংশটা সুমেরু নিম্নচাপ, আর এই অংশটা মনে রাখবে সুমেরু উচ্চচাপ। ঠিক আছে, সবকটা বায়ুচাপ বলয় তোমাদের বলে দিলাম। এই বায়ুচাপ বলয়গুলো কিভাবে তৈরি হয়েছে সেটাও বললাম। আর বায়ু প্রবাহগুলো কি? দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু বলা হলো। আর এটা আর একটা বায়ু আছে, সেই বায়ুটা কি? এই যে এখানে যে বায়ুটা গেল, এই বায়ুটার নাম হবে উত্তর পূর্ব মেরুবায়ু। এগুলো সবকটাই নিয়ত বায়ু। আর এখানেও কি হবে? দক্ষিণ পূর্ব মেরুবায়ু। ঠিক আছে, তবে বুঝতে পারলে যে এই যে বায়ুচাপ বলয়টা, অর্থাৎ কোন চাপ বলয়ে অধিক উচ্চতা থেকে বায়ুর অধঃগমন পরিলক্ষিত হয়। তাহলে কোথায় দেখতে পেলে অধঃগমন বায়ু? একটা দেখতে পেলে এই জায়গাতে, দাঁড়াও, একটা দেখতে পেলে এই জায়গাতে, তাই তো? এই জায়গাতে বায়ু নামছে, একটা দেখতে পেলে এই জায়গাতে বায়ু নামছে, আর একটা দেখতে পেলে এই জায়গায় বায়ু নামছে। তাই সব থেকে বেশি উচ্চতা থেকে নামছে এই মকরীয় এবং কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে। ঠিক আছে, কর্কটীয় উচ্চচাপ বলয়টা লেখা হয়নি, কর্কটীয় উচ্চচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়। ঠিক আছে, 25 থেকে 35 কর্কটীয় উচ্চচাপ বলয়।
তাই এই কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ে বায়ু অনেকটা উঁচু থেকে নিচের দিকে পতিত হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। আর এই যে বায়ুচাপ বলয়টা আমি এটা অন্যভাবে আঁকলাম, তোমরা বইতে দেখবে একটা গোল করে পৃথিবীর মতো আঁকা আছে, আমি তোমাদের দেখাচ্ছি সেই বায়ুচাপ বলয়টা, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। অর্থাৎ এটা যেটা করলাম আমি টোটালটা, সেটা হলো এর একটা প্রোফাইল। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যে বায়ুগুলো কত ডিগ্রি থেকে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হচ্ছে। এইটাই আমি একটা লঙ্গিটিউডিনাল ভাবে একটা চিত্র আঁকলাম তোমাদের ভালো করে বোঝানোর জন্য। ঠিক আছে, এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, মধ্যে কোন বায়ু দুটো আসছে, উত্তর পূর্বায়ন বায়ু আর দক্ষিণ পূর্বায়ন বায়ু। তারপরে কর্কটীয় কোথা থেকে আসছে, কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে। যেমন এইখানে দেখো এনেছি আমি যে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে বায়ু আসছে। ঠিক আছে, এবার এই দুটো জিনিস তোমরা যদি খাতায় আঁকো তবে ভালো করে বুঝতে পারবে। আর হ্যাডলি সেল, ফেরেল সেল, আর একটা বাকি আছে, এটা কি, এই যে এটা হবে পোলার সেল, এটার নাম হলো পোলার সেল। ঠিক আছে, এটা হবে পোলার সেল। ঠিক আছে, আর হ্যাডলি সেল, পোলার সেল এই যে এইভাবে চলে, যেটা তোমরা ছবিতে দেখছো, স্ক্রিনশট নিয়ে নাও, বুঝতে পারবে তবে। ঠিক আছে, বেশ। তবে একটা প্রশ্ন করানোর জন্য দেখো কতগুলো আঁকতে হলো। আর একটা মনে রাখবে যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় হলো হলো থার্মাল অর্থাৎ তাপীয় কারণে হয়েছে, আর কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় তৈরি হয়েছে যান্ত্রিক ভাবে। ঠিক আছে, তারপরে আমাদের যে কুমেরু নিম্নচাপ বলয় তৈরি হয়েছে মেকানিক্যাল বা যান্ত্রিক ভাবেই। সুমেরু এবং কুমেরু নিম্নচাপ বলয় যান্ত্রিক ভাবে তৈরি হয়েছে, কারণ বায়ু এখান থেকে ছিটকে গেছে বলে বায়ু নিম্নচাপ হয়েছে। আর যেটা মেরু উচ্চচাপ বলয় অর্থাৎ সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয় তৈরি হচ্ছে কি জন্য, তাপের জন্য। অর্থাৎ এখানে সারা বছর সূর্য তেমন আলো পৌঁছায় না, তাই উষ্ণতা অনেক কম থাকে, তার জন্য এখানে নিম্নচাপ তৈরি হয়েছে। ঠিক আছে, থার্মাল লো মানে তাপীয় কারণে হয়েছে। বোঝা গেছে? বেশ, এরপরে আমরা 44 নম্বর প্রশ্নে যাব, যে কোন জেট প্রবাহ ভারতীয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুকে সর্বাপেক্ষা প্রভাবিত করে। ভারতে দু ধরনের জেট প্রবাহ হয়। শীতকালে যে জেট প্রবাহ হয় সেটাকে বলে উপক্রান্তীয় জেট, শীতকালীন জেট বলা হয় একে। মনে রাখবে, শীতকালীন জেট কোন মৌসুমী বায়ুকে প্রভাবিত করে, উত্তর পূর্ব মৌসুমী বায়ুকে, উত্তর পূর্ব মৌসুমী বায়ুকে প্রভাবিত করে, ভারতে শীতকাল নিয়ে আসে। আর ক্রান্তীয় পূর্ব জেট বা ক্রান্তীয় পূবালী জেট গ্রীষ্মকালীন, যেটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে প্রভাবিত করে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে। ঠিক আছে, মৌসুমী বায়ুকে প্রভাবিত করে। 45, বায়ুপুঞ্জের যান্ত্রিক পরিবর্তনের কারণ কোন ফ্যাক্টর। বায়ুপুঞ্জের যান্ত্রিক পরিবর্তন, মেকানিক্যাল মডিফিকেশন অফ এয়ার মাস। এয়ার মাস বলতে কি বোঝায়, কোন একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যখন কোন একটা বায়ুর সমধর্মী বৈশিষ্ট্য পাওয়া যায়, উষ্ণতা, বায়ুর চাপ, ঠিক আছে, জলীয় বাষ্পের পরিমাণ, সমধর্মী বৈশিষ্ট্য যুক্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বায়ুকেই বলা হয় কি, বায়ুপুঞ্জ। এই বায়ুপুঞ্জ যখন অভিসারী এবং প্রতিসারী উভয়মুখী সঞ্চালন হয়, তখনই বায়ুর কি হয়, যান্ত্রিক পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে সি। 46, বৃক্ষ সংবলিত তৃণভূমি যে অঞ্চলটির বৈশিষ্ট্য, সেটা কি হবে, সেটা হবে সাভানা বায়োম। আমরা কিন্তু এই ভেল্ড বায়োম কোথায় পাওয়া যায়, নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োম আমরা আলোচনা করে এসেছি, পম্পাস বায়োমও আলোচনা করে এসেছি, দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়, আর্জেন্টিনায় বেশি করে আছে। আর্জেন্টিনা, এটা নাতিশীতোষ্ণ তৃণভূমি, সাউথ আমেরিকা। ঠিক আছে, আর স্টেপ বায়োম কোথায় আছে, ইউরোপ প্লাস এশিয়াতে আছে। এটা নাতিশীতোষ্ণ তৃণভূমি, ভেল্ড বায়োমও নাতিশীতোষ্ণ তৃণভূমি, এটা আছে কোথায়, আফ্রিকাতে।
আফ্রিকার দক্ষিণ দিকে আছে। আর সাভানা বায়োম কোথায় আছে? সাহারা ডেজার্ট আছে তার ঠিক দক্ষিণে। ঠিক আছে, এটা কি? ক্রান্তীয় বায়োম। সাভানা বায়োম হলো ক্রান্তীয়, ঠিক আছে, নাতিশীতোষ্ণ নয়, মনে রাখবে। ঠিক আছে, বোঝা গেল? বেশ। এরপরে 46 হয়ে যাওয়ার পরে 47 নম্বর প্রশ্ন হবে, ইউএনও ধারাবাহিক উন্নয়নের লক্ষ্যে 6-এর সাথে সম্পর্কিত কোনটি? 6, ঠিক আছে, ইউএনও সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর যে 6 কার সঙ্গে সম্পর্কিত? মনে রাখবে, বিশুদ্ধ জল ও স্যানিটেশনের সঙ্গে সম্পর্কিত। এই ইউএনও সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে গোল, সেটা কতগুলো ঘোষণা করেছে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ঘোষণা করেছে ইউএনও টোটাল কতগুলো বলছি? 17টি। এর আগে একটা প্রশ্নতেও আমি আলোচনা করেছি এ সম্পর্কে। 17টি গোল ঘোষণা করেছে, ঠিক আছে, 2015 সালে। আর 2030 সালের মধ্যে এটা অ্যাচিভ করবে বলেছে। অ্যাচিভ মানে, অ্যাচিভ করা মানে কি? লক্ষ্য পূরণ করবে। ঠিক আছে, 1 নম্বরে বলেছে নো পোভার্টি, যাতে কোনো রকম ভাবে গরিব না থাকে। 1 নম্বরে নো পোভার্টি। 2 নম্বরে কি বলেছে? গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, ঠিক আছে, গুরুত্বপূর্ণ বিষয়টাই মনে রাখবে। সরি, 2 নম্বরে বলেছে জিরো হাঙ্গার, এটা 3 নম্বর। সরি, এটা 3 নম্বর, এটা 2 নম্বর। জিরো হাঙ্গার, কেউ যাতে ক্ষুধার্ত না থাকে। স্পেশাল স্পেশাল গুলো মনে রাখবে। 5 নম্বরে, 4 নম্বরে কি বলেছে? 4 নম্বরে বলেছে কোয়ালিটি এডুকেশন। কোয়ালিটি এডুকেশন, সবাই যাতে কোয়ালিটি এডুকেশন পায়। 5 নম্বরে বলেছে জেন্ডার ইকুয়ালিটি। জেন্ডার ইকুয়ালিটি অর্থাৎ নারী পুরুষ যাতে বৈষম্য দূর হয়। 6 নম্বরে আছে আমাদের যে প্রশ্নটা দিয়েছে, ক্লিন ওয়াটার স্যানিটেশন। ক্লিন ওয়াটার স্যানিটেশন, যাতে পরিশুদ্ধ জল এবং স্যানিটেশন হয়। ঠিক আছে, 7 নম্বর অ্যাফোর্ডেবল। অ্যাফোর্ডেবল মানে মানুষের হাতের মধ্যে, সাধ্যের মধ্যে, এবং ক্লিন এনার্জি। ঠিক আছে, 8 নম্বরে আছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, যাতে মানুষের একটা সুন্দর কাজ পায় এবং অর্থনৈতিক গ্রোথও ভালো হয়। 9 নম্বরে বলেছে ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, যাতে শিল্প ভালো করে উন্নত হয়। 10 নম্বরে বলেছে রিডিউসড ইনইকুয়ালিটি, যাতে মানুষের বৈষম্য দূর হয়। 11 সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ, ঠিক আছে, শহর এবং নগর যাতে সুস্থায়ীভাবে তৈরি হয়। 12 নম্বর রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন, সবাই যাতে ঠিকঠাক করে একটা কনজিউম করতে পারে কোনো বিষয়বস্তু। আর 13 নম্বরটা মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট, ক্লাইমেট অ্যাকশন। ক্লাইমেট অ্যাকশন, ঠিক আছে, 13 নম্বরে ক্লাইমেট অ্যাকশন আছে। আর 14 নম্বর আছে লাইফ বিলো ওয়াটার। ওয়াটারের নিচে কি কি প্রাণী আছে? লাইফ অন ল্যান্ড, স্থলভাগের মধ্যে যে যে প্রাণী আছে তাদেরকে সুরক্ষা দেওয়া। টিচ জাস্টিস অ্যান্ড স্ট্রং আছে 16 নম্বরে। আর 17 নম্বরে আছে পার্টনারশিপ ফর দ্য গোলস, ঠিক আছে, যাতে প্রত্যেকটা দেশের সঙ্গে সাপোর্ট পাওয়া যায় এই বিষয়গুলো অ্যাচিভ করার জন্য। মনে রাখবে নো পোভার্টি 1 নম্বরে, গুড হেলথ ওয়েলবিং মনে রাখবে, জিরো হাঙ্গার, কোয়ালিটি এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি, ক্লিন ওয়াটার স্যানিটেশন, আর ক্লাইমেট অ্যাকশনটা ইম্পর্টেন্ট মনে রাখবে। ঠিক আছে, 48 ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মতে 1974 নিম্নোক্ত শিল্পগুলিকে ঝুঁকির ক্রম অনুসারে সাজাতে বলেছে। ঝুঁকির ক্রম অনুসারে সাজাতে বলেছে, এটার উত্তর হবে এ। প্রথমে লাল, তারপর কমলা, সবুজ, তারপরে সাদা। ঠিক আছে, উত্তর হবে এ। 49 লৌহ আকরিকের ওজন 50 কেজি এবং স্টিলের সমাপ্ত ওজন 30 কেজি হলে উপাদান সূচক কি হবে? এখানে মনে রাখবে মেটেরিয়াল ইন্ডেক্স। এই মেটেরিয়াল ইন্ডেক্স ব্যবহার করেছিল ওয়েবার তার শিল্প স্থাপনের তত্ত্বে। ওয়েবার এই মেটেরিয়াল ইন্ডেক্স ব্যবহার করেছিল, মনে রাখবে, ওয়েবার। ঠিক আছে, কে ব্যবহার করেছিল? ওয়েবার। এখানে কি বলা হয়? বলছে কাঁচামালের ওজন, এই এমআই, এমআই হলো মেটেরিয়াল ইন্ডেক্স। এখানে কাঁচামালের ওজন আর উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে বলা হয় মেটেরিয়াল ইন্ডেক্স। ঠিক আছে, ওয়েবার তার শিল্প স্থাপন তত্ত্বে এটা বলেছিল। ওয়েবার তার থিওরি
অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন তত্ত্বে বলেছিলেন, তিনি কি বলেছেন যে কাঁচামালের ওজন আর উৎপাদিত পণ্যের ওজন, উৎপাদিত পণ্যের ওজন উৎপাদিত পণ্য ওজনের অনুপাতকে বলা হয় কি মেটেরিয়াল ইন্ডেক্স। এইখানে আমাদের উৎপাদিত পণ্যের ওজন কত আছে 30 কেজি, তাহলে আমরা কি বলতে পারি 50 কেজি হলো কাঁচামালের ওজন। ঠিক আছে, 50 কেজি হলো কাঁচামালের ওজন আর উৎপাদিত পণ্যের ওজন কত 30। তাহলে এটা কি হবে, যদি কাটি একের বেশি হবে, তাই তো, একের বেশি হবে তো, তাই এটা একের বেশি, একের বেশি হবে। তাই এই কাঁচামালের ওজন যদি একের বেশি হয় তাহলে এটা উত্তর হবে কোনটা, উত্তর হবে অপশন বি, অর্থাৎ একের বেশি। আর এখানে একের বেশি হচ্ছে মানে এটা কি অশুদ্ধ কাঁচামাল, মনে রাখবে যখন পণ্যসূচক একের বেশি হবে তখন সেটাকে বলা হয় অশুদ্ধ কাঁচামাল, যেমন লৌহ আকরিক। ঠিক আছে, অশুদ্ধ কাঁচামাল উদাহরণ কি হবে, লৌহ আকরিক হবে, তারপর চিনি শিল্প হবে। অশুদ্ধ কাঁচামাল কি কি হবে, চিনি, অর্থাৎ আখ থেকে যে চিনি তৈরি হচ্ছে সেটা ওজনে কমছে। তারপরে হবে লৌহ আকরিক। ঠিক আছে, এই কটা হলো অশুদ্ধ কাঁচামাল যার পণ্যসূচক কি হয় একের বেশি হয়। আর এগুলো যখন পণ্যসূচক একের বেশি, মনে রাখবে একের বেশি পণ্যসূচক যদি হয়, শিল্প কাঁচামালের উৎস অঞ্চলে গড়ে ওঠে। একের বেশি হলে কাঁচামাল যেখানে পাওয়া যায়, কাঁচামাল যেখানে পাওয়া যায়, কাঁচামাল উৎস অঞ্চলে, কাঁচামাল উৎস অঞ্চলে শিল্প গড়ে ওঠে, শিল্প গড়ে ওঠে। কাঁচামাল যেখানে পাওয়া যায় সেখানে শিল্প গড়ে ওঠে যখন এমআই মেটেরিয়াল ইন্ডেক্স একের বেশি হয়। আর যদি এক হয় তখন সেটা হলো শুদ্ধ কাঁচামাল। যদি এমআই এক হয় তাহলে সেটা শুদ্ধ কাঁচামাল, যেমন কার্পাস, পাট থেকে যে বস্ত্র তৈরি হয় সেটা হলো শুদ্ধ কাঁচামাল। এটা কোথায় তৈরি হবে, যে কোনো জায়গায়, কারখানার যে কোনো জায়গায় তৈরি হবে, যে কোনো জায়গায় কারখানা তৈরি হবে। ঠিক আছে, আর এমআই যদি এখানে লিখি, এমআই অর্থাৎ মেটেরিয়াল ইন্ডেক্স যদি একের কম হয়, একের কম অর্থাৎ কাঁচামালের ওজন যা থাকবে উৎপাদিত পণ্যের ওজন এখানে কি হবে বেশি। এমআই একের কম মানে কি উৎপাদিত পণ্যের ওজন বেশি, উৎপাদিত পণ্য ওজন বেশি, উৎপাদিত পণ্যের ওজন বেশি কাঁচামালের থেকে, তাই তো দাঁড়াচ্ছে সূত্রতে যদি ধরা হয় কাঁচামালের ওজন বেশি। যেমন এমআই তখন কি হবে, এমআই অর্থাৎ কাঁচামালের ওজন 10 কেজি, উৎপাদিত পণ্য 100 কেজি। কি করে হবে, এটা কোন শিল্প হবে, অ্যাসিড শিল্প হবে। এরকম হবে অ্যাসিড শিল্প, অর্থাৎ একের কম এমআই হলো, তাই তো, একের কম। তাহলে এটা কোথায় হবে, এটা কোন শিল্প হবে, অ্যাসিড শিল্প হবে। অ্যাসিড শিল্প তাহলে কারখানা কোথায় গড়ে উঠবে, বাজারের কাছে, বাজারের কাছে, যেখানে বাজার সেখানেই এই কারখানাটা গড়ে উঠবে। ঠিক আছে, এইটুকু মনে রাখবে মেটেরিয়াল ইন্ডেক্স সম্পর্কে। তারপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাঙ্গানিজের আকরিক কি, সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাঙ্গানিজের আকরিক, এটা মনে রাখবে পাইরোলুসাইট, পাইরোলুসাইট ম্যাঙ্গানিজের আকরিক। আর আমাদের মধ্যপ্রদেশে ম্যাঙ্গানিজের খনি আছে যেটা গুরুত্বপূর্ণ, মনে রাখবে ম দিয়ে মনে রাখবে মধ্যপ্রদেশ। ঠিক আছে, কি মনে রাখবে, ভারত, ভারতের মধ্যে মধ্যপ্রদেশ এমপি। ঠিক আছে, এমপি ম্যাঙ্গানিজ প্রোডাকশন অর্থাৎ উৎপাদনে এবং রিজার্ভে অর্থাৎ সঞ্চয়ের দিক থেকে প্রথম মধ্যপ্রদেশ। ঠিক আছে,
বোঝা গেছে পাইরোলুসাইট হলো ম্যাঙ্গানিজের আকরিক। আর আর সারা পৃথিবীতে যদি বলা হয় তাহলে মধ্যপ্রদেশে ম্যাঙ্গানিজ প্রোডাকশন ইন্ডিয়ার দিক থেকে, আর ওয়ার্ল্ডে কি হবে, সাউথ আফ্রিকা ওয়ার্ল্ডের দিক থেকে ফেমাস, ঠিক আছে, ম্যাঙ্গানিজ উত্তোলনে। বোঝা গেছে? বেশ, তবে 50টা প্রশ্ন হলো আমাদের। এরপরে বাকি প্রশ্নগুলো আলোচনা করব। এক্সপ্লেনেশন করতে হচ্ছে প্রশ্ন, তাই বেশি সময় লাগছে। বাকি যে 40টা প্রশ্ন আছে যতটা পারা যায় ক্লাসে শেষ করার সম্ভাবনা, মানে তাড়াতাড়ি শেষ করব। তবে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখো, আরো অনেক ক্লাস করানো হয়েছে, এই এমসিকিউ প্র্যাকটিস করানো হয়েছে, ঠিক আছে। তবে আজকের জন্য এইটুকুই, পরের ক্লাসে বাকি প্রশ্নগুলো আলোচনা করব। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।